তিন বা চারজনের এক একটা দলে এবার বেরিয়ে আসতে লাগলো ইয়ুঙ্কাররা। এদের তল্লাশিতে কমিটির তৎপরতায় খুবই চাড় দেখা গেল। সেই সঙ্গে মন্তব্য হতে লাগলো, ওহো প্ররোচক, কর্নিলভি, প্রতিবিপ্লবী, জনগণের খুনে। তবে মারধর কিছু হলো না, যদিও আঁতকে ছিল ইয়ুঙ্কাররা। এদের পকেটও ছোটখাটো লুটে ভর্তি। সযত্নে তার তালিকা করে জমা রাখা হলো ছোট্ট ঘরটায়। অস্ত্র কেড়ে নেওয়া হলো ইয়ুঙ্কারদের। কে জনগণের বিরুদ্ধে আর হাতিয়ার ধরবে? কলরব করে জিজ্ঞাসা করা হচ্ছিল তাদের। একের পর এক না জবাব দিল ইয়ুঙ্কাররা। তখন অবাধে তাদের যেতে দেওয়া হলো। জিজ্ঞেস করলাম আমরা ভেতরে ঢুকতে পারি কিনা। কমিটি দ্বিধায় পড়ল, কিন্তু ঢেঙা লালরক্ষীটি কড়াকড়ি জানিয়ে দিল নিষিদ্ধ। তাছাড়া কে আপনারা? সে বলল। সে আরো বলল, আপনারা সবাই যে কেডেন্সকির লোক নন তা জানবো কি করে? সংখ্যায় আমরা ছিলাম 5 জন, 2 জন মহিলা। পথ দিন কমরেড, পথ দিন। দরজায় দেখা গেল একটি সৈনিক আর একজন লালরক্ষী। তাদের পেছনে সঙ্গীন লাগানো বন্দুক নিয়ে আরো কিছু শান্তি। সামনে থেকে লোক সরাচ্ছিল তারা। এদের পেছন পেছন এবার এলো বেসামরিক পোশাকে এক একজনের সারিতে জন 6 লোক, সামরিক সরকারের সদস্য। প্রথমে এলেন কিশকিন, মুখ বসে গেছে ফ্যাকাশে। তারপর রুতেনবের্গ, গোমরা মুখে তাকিয়ে আছেন মেজের দিকে। তারপর তেরেসচেঙ্কো, কড়া চোখে চাইছেন চারিদিকে। আমাদের দিকে তাকিয়ে রইলেন ঠান্ডা স্থির দৃষ্টিতে। নীরবে চলে গেলেন এরা। বিজয়ী অভ্যুত্থানীরা ভিড় করে দেখতে এলো, কিন্তু ক্রুদ্ধ মন্তব্য শোনা গেল কম। পরে শুনেছিলাম রাস্তার লোকে তাঁদের খুন করতে চেয়েছিল, গুলিও চলে, কিন্তু নাবিকেরা তাঁদের নিরাপদে পিটার পল দুর্গে পৌঁছে দেয়। এই ফাঁকে কোনো রকম বাধা না পেয়ে আমরা ঢুকে পড়লাম প্রাসাদের ভেতরে। তখনও সেখানে প্রচুর আসা যাওয়া চলছে। বিরাট ভবনটার সদ্য আবিষ্কৃত সব কক্ষ পরীক্ষা করা হচ্ছে। তল্লাশ চলছে ইয়ুঙ্কারদের লুকোনো গ্যারিসন কিছু আছে কিনা। ওপরে গিয়ে আমরা এই ঘর ও ঘর ঘুরতে লাগলাম। প্রাসাদের এই অংশটায় নেভার দিক থেকে অন্য বাহিনী এসে ঢুকেছিল। প্রকাণ্ড প্রকাণ্ড কক্ষগুলির তৈলচিত্র, মূর্তি, পর্দা, গালিচা সবই অক্ষত। অফিসগুলোয় কিন্তু প্রতিটি টেবিল আর দেরাজ তছনছ করা হয়েছে। মেজের ওপর ছড়িয়ে আছে কাগজপত্র। শোবার ঘরগুলোয় বিছানার চাদরপত্র কিছু নেই, পোশাকের আলমারি খোলা। সবচেয়ে আকাঙ্ক্ষিত লুট হলো পোশাক, মজুরদের যা ছিল না। আসবাবের এক গুদাম ঘরে দেখলাম 2 জন সৈন্য চেয়ার থেকে বাহারে চামড়া বাঁধাই স্প্যানিশ গদি কাটছে। বলল চামড়াটা দিয়ে জুতো হবে। প্রাসাদের পুরনো চাকর বাকরেরা তাদের নীল লাল সোনালি উর্দি পরে বিচলিত মুখে দাঁড়িয়ে আছে এবং অভ্যাস বশে তখনও বলে যাচ্ছে, ভেতরে যাবেন না মশাই, ভেতরে যাবেন না, নিষেধ আছে। শেষ পর্যন্ত ঢোকা গেল সেই লাল মখমলের পর্দা দেওয়া সোনালি সবুজ ঘরখানায়, যেটাতে সেদিন দিন রাত বৈঠকে ছিলেন মন্ত্রীরা। চাপরাশিরা বিশ্বাস ভঙ্গ করে তাদের ধরিয়ে দেয় লাল রক্ষীদের কাছে। মোটা সবুজ কাপড়ে ঢাকা লম্বা টেবিলটা তাঁরা গ্রেপ্তার হয়ে যাবার সময় যেভাবে রেখে গিয়েছিলেন ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে। প্রতিটি শূন্য আসনের সামনে কালি, কলম, কাগজ, আর কাগজগুলোয় কোনোটায় প্রতিরোধ পরিকল্পনার খানিকটা ছক, কোনোটায় বিবৃতি বা ঘোষণার মোটা খসড়া। কিন্তু বেশিরভাগই আবার কেটে দেওয়া হয়েছে, কেননা সেগুলোর নিষ্ফলতা তখন পরিষ্কার হয়ে উঠেছিল। কাগজের বাকি ভাগটা অন্যমনস্ক কতকগুলো জ্যামিতিক রেখায় ভরা। বোঝা যায় একের পর এক মন্ত্রীর অলিক সব পরিকল্পনা শুনতে শুনতে বিষণ্ণ বৈঠকীদের কীর্তি এগুলি। একটা পাতা তুলে নিলাম। হাতের লেখাটা কনোভালভের। সামরিক সরকারকে সমর্থনের জন্য সমস্ত শ্রেণীর কাছে সাময়িক সরকার আবেদন জানাচ্ছে। মনে রাখা দরকার, শীত প্রাসাদ ঘেরাও হয়ে থাকলেও ফ্রন্ট এবং মফস্বলের সঙ্গে সরকারের যোগাযোগ অক্ষুণ্ণই ছিল। ভোরবেলাতেই বলশেভিকরা সমর মন্ত্রী দপ্তর দখল করে বটে, কিন্তু ওপরে চিলেকোঠার মতো একটা জায়গায় সামরিক টেলিগ্রাফের অস্তিত্ব এবং শীত প্রাসাদের সঙ্গে তার টেলিফোন সংযোগের কথা তারা কিছুই জানত না।
এইখানে বসে বসে এক নবীন অফিসার সেদিন সারাটা সময় গোটা দেশ জুড়ে কেবল আবেদন আর ঘোষণার বন্যা ছড়িয়ে যান। যখন শুনলেন শীত প্রাসাদের পতন হয়েছে, তখন শান্তভাবে মাথায় টুপি দিয়ে বেরিয়ে যান বাড়িটা থেকে। ইতিমধ্যে চারিপাশের আকর্ষণে আমরা এতই আচ্ছন্ন হয়েছিলাম যে আমাদের আশেপাশের সৈনিক ও লালরক্ষীদের মেজাজ বদলাতে শুরু করেছে সেটা লক্ষ্যই করিনি। যতক্ষণ ঘরের পর ঘর পেরোচ্ছিলাম, ছোট্ট একটা দল ততক্ষণ অনুসরণ করছিল আমাদের। বিকেলে যে ছবির হলটা ইয়ুঙ্কারদের সঙ্গে কাটিয়েছিলাম, শেষ পর্যন্ত সেখানে পৌঁছতেই দেখি প্রায় শতখানেক লোক আমাদের পেছনে জুটে গেছে। প্রকাণ্ড এক সৈনিক আমাদের পথ আটকে দাঁড়ালো, মুখখানা তার গোমড়া, সন্দেহে অন্ধকার। কে আপনারা? গর্জন করল সে। কি করছেন এখানে? অন্যরা আস্তে আস্তে ঘিরে ধরে দেখতে লাগলো আমাদের, গজগজ করতে লাগলো। কাকে যেন বলতে শুনলাম, প্ররোচক, লুঠেরা। সামরিক বিপ্লবী কমিটির পাস বার করে দেখালাম। বেজার মুখে সেটা নিল সৈনিকটা, উল্টো করে ধরে নির্বোধের মতো তাকিয়ে রইল। বোঝা গেল পড়তে জানে না। পাসগুলো ফিরিয়ে দিয়ে থুতু ফেলল মেঝের ওপর। কাগজ, বলল বেশ অশ্রদ্ধার সুরেই। ভিড়টা ততক্ষণে ধীরে ধীরে এগুতে শুরু করেছে আমাদের দিকে। বুনো ঘোড়ার পাল যেভাবে ঘিরে ধরে মাটিতে দাঁড়ানো কাউবয়কে, এদের মাথার ওপর দিয়ে চোখে পড়ল একজন অফিসার দাঁড়িয়ে আছেন অসহায়ের মতো। চিৎকার করে ডাকলাম তাকে। গুঁতোগুঁতি করে উনি এগিয়ে এলেন আমাদের কাছে। বললেন, আমি কমিশনার, আপনারা কে, ব্যাপার কি? ভিড়টা একটু থেমে দাঁড়ালো। আমি পাসগুলো দেখালাম। আপনারা বিদেশি? কমিশনার জিজ্ঞেস করলেন ফরাসিতে। খুবই বিপজ্জনক কিন্তু। তারপর জনতার দিকে ফিরলেন উনি। আমাদের দলিলগুলো দেখিয়ে বললেন, কমরেড, এঁরা আমাদের বিদেশি কমরেড, আমেরিকা থেকে এসেছেন। প্রলেতারীয় ফৌজের সাহস ও বিপ্লবী শৃঙ্খলার কথা তারা দেশের লোককে জানাবেন। কি করে জানলেন? জবাব দিল প্রকাণ্ড সৈনিকটি। বলে রাখছি আপনাকে, এরা হলো প্ররোচক। বলে প্রলেতারীয় ফৌজের বিপ্লবী শৃঙ্খলা দেখতে এসছে, হ্যাঁ, কিন্তু প্রাসাদে অবাধে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। লুট করে পকেটে যে ভরায়নি সেটা জানলেন কি করে? ঠিক কথা, ঠিক কথা। চিৎকার করে ঠেলে এগিয়ে এলো ভিড়টা। কমরেড, 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 আবেদন জানালেন অফিসার। কপালে তাঁর ঘাম ফুটে উঠেছে। আমি সামরিক বিপ্লবী কমিটির কমিশনার। আমায় আপনারা বিশ্বাস করেন তো? আমি বলছি আপনাদের, আমার পাশে যাঁদের সই আছে ঠিক তাঁদেরই সই রয়েছে এদের পাশেও। প্রাসাদ থেকে তিনি আমাদের বাইরে নিয়ে এলেন নেভা তীরের একটি দরজা দিয়ে। পকেট তল্লাশির অনিবার্য এক কমিটি এখানেও দাঁড়িয়ে আছে। মুখ মুছতে মুছতে কমিশনার বললেন, উফ, খুব বাঁচা বেঁচে গেছেন এ যাত্রা। জিজ্ঞেস করলাম, নারী ব্যাটালিয়নের কি হলো? ও মেয়েগুলোর কথা আর বলবেন না, হাসলেন কমিশনার। পেছন দিকের এক ঘরে সবাই গাদা হয়েছিল। ওদের নিয়ে কি করা হবে তা ঠিক করতে বেজায় ঝামেলা গেছে। অনেকে কেঁদে কেটে একেবারে ক্ষেপে ওঠে। শেষ পর্যন্ত ওদের ফিনল্যান্ড স্টেশনে মার্চ করিয়ে নিয়ে যাওয়া হয়। লেভাস ভোর একটা ট্রেনে চাপিয়ে দেওয়া হয়েছে ওদের। সেখানে ওদের একটা ছাউনি আছে। বেরিয়ে এলাম আমরা বাইরে। তুহিন চঞ্চল রাত, আবছা সব সৈন্যদলের মার্চে মর্মরিত, পেট্রোলের টহলে রোমাঞ্চকর। নদীর ওপারে যেখানে উঁচিয়ে আছে পিচার পলের কৃষ্ণতর পিণ্ডটা, ভাঙা ভাঙা হল্লা আসছে সেখান থেকে। পায়ের তলের ফুটপাথে প্রাসাদের কার্নিশ থেকে ভেঙে পড়া পলেস্ত্রা ছড়ানো। অভোরার দুটো গোলা এসে লেগেছিল এইখানে। এছাড়া আর কোনো ক্ষতি কিছু হয়নি। ততক্ষণে রাত 3টে বেজে গেছে। ফের জ্বলে উঠেছে নেভস্কির সবকটি আলো। কামান নেই। অগ্নিকুণ্ড ঘিরে উবু হয়ে বসা লাল রক্ষী ও সৈনিকরা না থাকলে যুদ্ধের কোনো চিহ্নই চোখে পড়ত না। শান্ত হয়ে গেছে নগর। এত শান্ত তাকে বোধ হয় তার জীবনেও কখনো দেখা যায়নি। একটি ছিনতাই, একটি ডাকাতিও হয়নি সে রাতে। কিন্তু পৌরসভা ভবন আলোয় ভরা। জমকালো সোনালি ফ্রেমে বাঁধানো, লাল কাপড়ে ঢাকা, সম্রাট চিত্রে সুশোভিত আলেকজান্ডার হলে উঠলাম আমরা। চারিদিকে গ্যালারি, মঞ্চের কাছে শতখানেক লোক জুটেছে। স্কবেলেভ বক্তৃতা দিচ্ছেন সেখানে। তিনি বললেন,
জননিরাপত্তা কমিটিকে প্রসারিত করে সমস্ত বলশেভিক বিরোধী শক্তিকে বিরাট এক সংগঠনে ঐক্যবদ্ধ করতে হবে। তার নাম দেওয়া হোক দেশ ও বিপ্লব ত্রাণ কমিটি। আমাদের চোখের সামনে ত্রাণ কমিটি গড়া হয়ে গেল। সেই কমিটি যা পরে পরিণত হয় বলশেভিকদের প্রচণ্ডতম শত্রুতে। পরের সপ্তাহে যা আবির্ভূত হতে থাকে কখনো তার স্বকীয় দলীয় নামে, কখনো বা নির্দলীয় জননিরাপত্তা কমিটি হিসেবে। দান গোৎসো আফস্কেন্তিয়েভ আছেন সেখানে, ভেঙে আসা কিছু সোভিয়েত প্রতিনিধি, কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটির সভ্যরা, বৃদ্ধ প্রকোপভিচ, এমনকি প্রজাতন্ত্রের পরিষদের কিছু সদস্য, ভিনাভের প্রমুখ কিছু কাদেত। লিবের দাবি করলেন যে সোভিয়েত কংগ্রেস কোনো বৈধ কংগ্রেস নয়, পুরনো ইৎসেইকা এখনো পর্যন্ত ক্ষমতাধারী। দেশের প্রতি এক আবেদনের খসড়া করা হলো। একটা ছ্যাঁকড়া গাড়ি ডাকলাম। কোথায় যাবেন? বললাম স্মোলনি। গাড়োয়ান মাথা নাড়ল। না না, ভূতের আড্ডা সেখানে। বহু ঘোরাঘুরির পরই কেবল এমন একজন গাড়োয়ানকে পাওয়া গেল যে রাজি হলো, তবে ভাড়া চাইল 30 রুবল এবং গাড়ি থামালো দুটো বাড়ির আগে। স্মোলনির জানলাগুলোয় তখন আলো জ্বলছে, আসছে যাচ্ছে মোটর। তখনও জ্বলন্ত আগুনগুলোর পাশে ঘেঁষাঘেঁষি করে বসা শান্ত্রীরা সকলের কাছেই শেষ সংবাদ জিজ্ঞেস করছে উৎসুক হয়ে। করিডরগুলো ত্রস্ত গতি লোকে ভরা, খোলে ঢাকা চোখ, নোংরা পোশাক। কিছু কিছু কমিটি ঘরে লোক ঘুমোচ্ছে মেজের ওপর, পাশে বন্দুক। কিছু প্রতিনিধি সভা বর্জন করে গেলেও হলটা লোকে ভরা, গর্জন করছে সমুদ্রের মতো। আমরা যখন এলাম তখন কামেনেভ ধৃত মন্ত্রীদের তালিকা পড়ে শোনাচ্ছেন। তেরেসচেনকোর নাম করতেই বজ্রগর্ভ করতালি ও তৃপ্তির ধ্বনি উঠল। রুতেনবের্গের নামে অতটা হলো না। পালচিনস্কির নাম করতেই চিৎকার, করতালি ও টিটকিরির ঝড় উঠল। ঘোষিত হলো যে চুদনভস্কি শীতপ্রাসাদের কমিশনার নিযুক্ত হয়েছেন। এই সময়ে একটা নাটকীয় ব্যাঘাত ঘটল। মস্ত এক দাড়িওয়ালা চাষি রাগে মুখ বিকৃত করে মঞ্চে উঠে ঘুষি মারল সভাপতির টেবিলে। আমরা সোশ্যালিস্ট রেভলিউশনারিরা শীতপ্রাসাদের ধৃত সমাজতন্ত্রী মন্ত্রীদের অবিলম্বে মুক্তিদানের দাবি করছি। কমরেড, জানেন আপনারা জোর জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে যারা নিজেদের জীবন ও স্বাধীনতার পরোয়া করেননি এমন 4 জন কমরেডকে পড়া হয়েছে পিটারপল জেলে, স্বাধীনতার সেই ঐতিহাসিক কারখানায়। হইচইয়ের মধ্যে ঘুষি মেরে চিৎকার করতে লাগলো সে। আরেকজন প্রতিনিধি উঠে তার পাশে গিয়ে দাঁড়ালো। সভাপতি মণ্ডলীর দিকে আঙুল দেখিয়ে সে বলল, বলশেভিকদের প্রহরীরা যখন নেতাদের ওপর নির্যাতন চালাচ্ছে তখন বিপ্লবী জনগণের প্রতিনিধিরা কি এখানে চুপচাপ বসে থাকবেন? চুপ করার জন্য হাত নাড়ছিলেন ত্রৎস্কি। হটকারী কেরেন্সকির সঙ্গে সোভিয়েত ধ্বংসের চক্রান্ত চালাতে গিয়ে এইসব কমরেডরা এখন ধরা পড়েছে, ফুলচন্দন দিয়ে বরণ করতে হবে তাদের। 16 আর 18 জুলাইয়ের পর কই তারা তো আমাদের সঙ্গে বিশেষ ভদ্রতা করেনি। কণ্ঠস্বরে জয়ধ্বনির ঝংকার তুলে চেঁচিয়ে বললেন, ওবরোদেৎসরা আর ভীরুরা এখন চলে গেছে, বিপ্লব রক্ষার পুরো দায়িত্ব এখন আমাদের কাঁধে। এখন দরকার কাজ, কাজ এবং কাজ। হাল ছেড়ে দেবার চেয়ে বরং মরব। তারপর উঠলেন ইৎসারস্কুয়ে সেলোর একজন কমিশনার, হাঁপাচ্ছেন, গায়ে রাস্তার কাদা। ইৎসারস্কুয়ে সেলোর গ্যারিসন পাহারা দিচ্ছে পেট্রোগ্রাদের ফটকগুলি। সোভিয়েত ও সামরিক বিপ্লবী কমিটির রক্ষার জন্য তারা প্রস্তুত। উদ্দাম করতালি। ফ্রন্ট থেকে পাঠানো সাইকেল কোর ইৎসারস্কুয়েতে এসে পৌঁছিয়েছে। ইৎসারস্কুয়েতে ছাউনি ফেলা 5 নম্বর সাইকেল ব্যাটালিয়ন আমাদের পক্ষে। তারপর 3 নম্বর সাইকেল ব্যাটালিয়নের প্রতিনিধি উন্মাদ উল্লাসের মধ্যে এসে শোনালো কিভাবে 3 দিন আগেই সাইকেল কোরকে হুকুম দেওয়া হয় দক্ষিণ পশ্চিম ফ্রন্ট থেকে পেত্রোগ্রাদ রক্ষায় চলে আসতে। হুকুমের উদ্দেশ্য নিয়ে ওদের মনে সন্দেহ জাগে। পেরেদোলস্ক স্টেশনে তাদের সঙ্গে ইৎসারস্কুয়ের 5 নম্বর ব্যাটালিয়নের প্রতিনিধিদের দেখা হয়। সম্মিলিত সভা বসে। দেখা যায় সাইক্লিস্টদের মধ্যে এমন একজন লোককেও পাওয়া গেল না যে তার ভাইয়ের রক্তপাত করতে বা বুর্জোয়া আর জমিদারদের সরকারকে সমর্থন করতে ইচ্ছুক। আন্তর্জাতিকতাবাদী মেনশেভিকদের পক্ষ থেকে কাপেলিনস্কি প্রস্তাব করলেন গৃহযুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটা বিশেষ কমিটি নির্বাচন করা হোক। শান্তিপূর্ণ সমাধান কিছু নেই,
গর্জন করল জনতা, বিজয়ই একমাত্র সমাধান। বিপুল সংখ্যাধিক্যে ভোট গেল বিপক্ষে। টিটকারির ঝড়ের মধ্যে প্রস্থান করল আন্তর্জাতিকতাবাদী মেনশেভিকরা। প্রতিনিধিদের মধ্যে তখন আর লেশমাত্র উদ্বেগ ছিল না। মঞ্চ থেকে কামেনেভ ওদের উদ্দেশ্যে তর্জন করলেন, শান্তিপূর্ণ সমাধানের প্রশ্নটাকে সর্বাগ্রে আলোচনার দাবি করেছিল আন্তর্জাতিকতাবাদী মেনশেভিকরা, অথচ যেসব উপদল কংগ্রেস ছেড়ে যেতে চাইছিল তাদের বিবৃতিদানের অনুকূলে এরা কেবলই আলোচ্য সূচি লঙ্ঘনের জন্য ভোট দেয়। বোঝাই যায় এইসব দলত্যাগীরা অনেক আগেই কংগ্রেস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। সভা উপদলগুলির কংগ্রেস পরিত্যাগ উপেক্ষা করার সিদ্ধান্ত নিল এবং সারা রাশিয়ার শ্রমিক, সৈনিক ও কৃষকদের নিকট আবেদনটি বিবেচনা শুরু করল। শ্রমিক, সৈনিক ও কৃষকদের প্রতি শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের দ্বিতীয় সারা রুশ ও সোভিয়েত কংগ্রেসের উদ্বোধন হয়েছে। এই কংগ্রেস অধিকাংশ সোভিয়েতেরই প্রতিনিধিত্ব করছে। কিছু কিছু কৃষক প্রতিনিধিও এখানে উপস্থিত। শ্রমিক, সৈনিক ও কৃষকদের বিপুল সংখ্যাগুরুর অভিপ্রায়ের ওপর দাঁড়িয়ে পেত্রোগ্রাদের শ্রমিক ও সৈনিকদের বিজয়ী অভ্যুত্থানের ভিত্তিতে কংগ্রেস ক্ষমতা গ্রহণ করছে। সাময়িক সরকার পদচ্যুত। সাময়িক সরকারের অধিকাংশ সদস্যই ধৃত। সোভিয়েত রাজ অবিলম্বেই সমস্ত জাতির কাছে গণতান্ত্রিক শান্তি ও সমস্ত ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব দেবে। ভূমি কমিটিগুলির নিকট জমিদারি, রাজকীয় ও মঠের জমির বিনামূল্য হস্তান্তর নিশ্চিত করবে সোভিয়েত রাজ। ফৌজের পরিপূর্ণ গণতন্ত্রীকরণ চালু করে সৈনিকদের অধিকার রক্ষা করবে। উৎপাদনের উপর শ্রমিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। যথা নির্দিষ্ট তারিখে সংবিধান সভা বসার ব্যবস্থা করবে। শহরে খাদ্য ও গ্রামাঞ্চলে নিত্য প্রয়োজনীয় মাল সরবরাহের ব্যবস্থা নেবে এবং রাশিয়ার অধিবাসী সমস্ত জাতিসত্তার জন্য সত্যকার আত্মনিয়ন্ত্রণ অধিকার নিশ্চিত করবে। কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছে সমস্ত স্থানীয় ক্ষমতা যাবে সেখানকার শ্রমিক, সৈনিক ও কৃষক প্রতিনিধিদের সোভিয়েতগুলোর হাতে। বিপ্লবী শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে তাদের। হুঁশিয়ার ও অটল থাকার জন্য কংগ্রেস ট্রেঞ্চে সৈন্যদের ডাক দিচ্ছে। সোভিয়েত কংগ্রেসের দৃঢ় বিশ্বাস আছে যে নতুন সরকার সরাসরি সমস্ত জাতির কাছে গণতান্ত্রিক শান্তির প্রস্তাব দিয়ে শান্তি চুক্তি নিষ্পন্ন করতে না পারা পর্যন্ত সাম্রাজ্যবাদের সমস্ত আক্রমণের বিরুদ্ধে বিপ্লব কিভাবে বাঁচাতে হবে তা বিপ্লবী ফৌজ জানে। বিত্তবান শ্রেণীগুলির উপর রিকুইজিশন ও ট্যাক্স প্রবর্তনের দৃঢ় সংকল্প নীতি মারফত বিপ্লবী ফৌজের সবকিছু প্রয়োজন মেটানো এবং সৈনিক পরিবারগুলির অবস্থা উন্নত করার জন্য নতুন সরকার প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা অবলম্বন করবে। কর্নিলভপন্থীরা, কেরেন্সকি, কালেদিন প্রভৃতিরা পেত্রোগ্রাদের বিরুদ্ধে সৈন্য চালনার চেষ্টা করছে। কেরেন্সকি যাদের ছলনা করে আনতে চেয়েছিল এমন কয়েকটি রেজিমেন্ট অভ্যুত্থানী জনগণের পক্ষ নিয়েছে। সৈনিকগণ কর্নিলভপন্থী কেরেন্সকির বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলুন, হুঁশিয়ার থাকুন। রেল শ্রমিকগণ পেত্রোগ্রাদের বিরুদ্ধে কেরেন্সকির পাঠানো সৈন্যবাহী ট্রেনগুলো থামিয়ে দিন। শ্রমিক, সৈনিক ও কর্মচারীগণ, বিপ্লব এবং গণতান্ত্রিক শান্তির ভবিষ্যৎ আপনাদের হাতে। বিপ্লব জিন্দাবাদ। শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের সারা রুশ কংগ্রেস, কৃষক সোভিয়েতের প্রতিনিধিরা। সকাল ঠিক 5:17। ক্রিলেঙ্কো হাতে একটি টেলিগ্রাম নিয়ে ক্লান্তিতে টলতে টলতে মঞ্চে উঠলেন। কমরেড, উত্তর ফ্রন্ট থেকে 12 নম্বর বাহিনী সোভিয়েত কংগ্রেসকে স্বাগত করে জানাচ্ছে যে তারা সামরিক বিপ্লবী কমিটি গঠন করেছে। উত্তর ফ্রন্টের সেনাপত্য এ কমিটি গ্রহণ করেছে। তাণ্ডব শুরু হয়ে গেল। লোকে কোলাকুলি করে উচ্ছ্বাসে কেঁদে ফেলল। জেনারেল চেরমিসভ কমিটিকে স্বীকার করেছেন। সাময়িক সরকারের কমিশনার ভাইতিনস্কি পদত্যাগ করেছেন। ঘটল তাহলে অভ্যুত্থানের সিদ্ধান্ত নিয়েছিলেন লেনিন এবং পেত্রোগ্রাদের মজুরেরা। পেত্রোগ্রাদ সোভিয়েত সাময়িক সরকারকে উৎখাত করে সোভিয়েত কংগ্রেসের ওপর চাপিয়ে দিয়েছে কুদেতা। এবার জয় করতে হবে মহারাশিয়ার গোটাটা, তারপর বিশ্ব। রাশিয়া কি সাড়া দেবে, উঠে দাঁড়াবে? আর দুনিয়া সাড়া দেবে কি? সমস্ত জাতি উথলে উঠবে এক রক্তিম বিশ্বব্যাপী জোয়ারে। সকাল তখন 6টা হলেও ভারী হয়ে লেপ্টে আছে ঠান্ডা রাতটা। শুধু একটা আবছা অপ্রাকৃত আভা চুপি চুপি উঁকি দিচ্ছে স্তব্ধ রাস্তাগুলোয়। ম্লান হয়ে উঠছে প্রহরীদের আগুন। ভয়ঙ্কর এক ধূসর উষার ছায়া জাগছে রাশিয়া জুড়ে।